ধন্যবাদ। সম্মানিত উদ্যোক্তা যে প্রশ্নটি জানতে চেয়েছেন, উনার কথা অনুসারে ফ্লাকচুয়েটিং বলতে উনি হয়তোবা ওঠানামাকে বোঝাচ্ছে, কমে যায়, বেড়ে যায়। তো এখন উনার কি ভ্যাট রেজিস্ট্রেশনটা ধরে রাখবেন নাকি ডি-রেজিস্ট্রেশন করবেন? এটা হচ্ছে উনার প্রশ্ন। সংযুক্ত আরব আমিরাতে আমরা জানি যে ভ্যাট রেজিস্ট্রেশন এবং ডি-রেজিস্ট্রেশন দুটোরই একটি থ্রেশহোল্ড আছে। তো ডি-রেজিস্ট্রেশন উনি করবেন কি করবেন না, এটার জন্য একটা উনার ট্যাক্স ইয়ার উনাকে অপেক্ষা করতে হবে। যদি উনি রেভিনিউ ফ্ল্যাকচুয়েশনের জন্য চিন্তা করেন, অন্য কোনো কারণের কথা বলছি না, উনি যেহেতু রেভিনিউ ফ্ল্যাকচুয়েশন বলেছেন, এই জন্য ওনাকে অবশ্যই একটা ট্যাক্স ইয়ার অপেক্ষা করতে হবে যেখানে 4টা সাবমিশন থাকে কোয়ার্টারলি। এই 4টা সাবমিশনের পরে যদি ওনার থ্রেশহোল্ডটা 3,75,000 দেরহামের নিচে নেমে আসে, তাহলে উনি চাইলে ডি-রেজিস্ট্রেশন করতে পারে, চাইলে ডি-রেজিস্ট্রেশন না করে রেখেও দিতে পারে। ওনার জন্য ডি-রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি না। কিন্তু যদি বিগত 12 মাসে উনার 1,87,500 দিরহামের নিচে চলে আসে, যখনই এটা চলে আসবে তখন কিন্তু ওনার জন্য ডি-রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি হবে। উনি যদি ওই টাইমে ডি-রেজিস্ট্রেশন উনি চাক আর না চাক ওনাকে করে ফেলতে হবে। না করেন তাহলে ওনার 1000 করে আগামী 10 মাস পর্যন্ত 10,000 পর্যন্ত পেনাল্টি আসবে, উনি যখনই ডি-রেজিস্ট্রেশন করুক। তো আমাদের সম্মানিত উদ্যোক্তা ভাই বোনদের এটা বুঝতে হবে যে ম্যান্ডেটরি ডি-রেজিস্ট্রেশনের থ্রেশহোল্ড হচ্ছে 1,87,500 দিরহাম এর নিচে। এর নিচে যদি হয় তাহলে আপনাকে ম্যান্ডেটরি ডি-রেজিস্ট্রেশন করতে হবে বিগত 1 বছরের মধ্যে। অর্থাৎ বিগত 1 বছরে যদি 12 মাসে 1,87,500 দিরহামের নিচে আসে। তাহলে সম্মানিত উদ্যোক্তা ভাই যিনি প্রশ্ন করেছেন যে উনি ডি-রেজিস্ট্রেশন করবেন কি করবেন না, তাহলে আপনি সহজেই বুঝে যাচ্ছেন যে আপনি বিগত 1 বছরের থ্রেশহোল্ড দেখেন 1,87,500 দিরহাম নিচে চলে এসে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। তা না হলে পেনাল্টি আছে 1,000 করে আগামী 10 মাস 10,000 দিরহাম। ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাট অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা জানি যেটা অ্যাক্রুয়াল বেসিস চলে। এটার বিষয়টা কেমন? সহজভাবে যারা অ্যাকাউন্টেন্ট ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য যদি আমি বলতে চাই, আপনার ভ্যাটের বিষয়টা আসে যখন সেল হয়। আপনি সেলস করছেন, তখন আপনার ভ্যাটের বিষয়টা আসে। সেলস ইনভয়েস ক্রিয়েট করা। আপনি পেমেন্টটা অ্যাডভান্স পেতে পারেন, আবার পেমেন্টটা পরেও পেতে পারেন। পেমেন্টটা যখন আপনি ইনভয়েস ক্রিয়েট করছেন, সেলস হচ্ছে, সেই সময়েও পেতে পারেন। তো পেমেন্টের সাথে আপনার ট্যাক্স ইনভয়েসের কোনো সম্পর্ক নাই। আপনি ট্যাক্স ইনভয়েস ইস্যু করবেন যখন আপনার সেলস হবে। তো এই জন্য আপনাকে মনে রাখতে হবে, আপনি পেমেন্ট যদি অ্যাডভান্সও পান তার মানে যে তখনই আপনি ট্যাক্স ইনভয়েসে 5% ভ্যাট ইস্যু করবেন না, এরকম না। আপনি পেমেন্টটা যদি পরে পান তার মানে যে তখন ইস্যু করবেন তা না। যখন আপনার সেলসটা ইনসিডেন্সটা ঘটবে, সেল হবে, তখনই আপনাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে। ধন্যবাদ। উনি যে আমাদের সম্মানিত উদ্যোক্তা যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে উনি অনলাইনে বা ই-কমার্সের মাধ্যমে বিক্রি করেন এবং সেটা সম্ভবত উনি দেশের বাইরে করেন, আমি যদি ভুল না শুনে থাকি। আচ্ছা, দেশের বাইরে অর্থাৎ ক্রস বর্ডার আপনি যে দেশে আছেন, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের থেকে যখনই আপনি অন্য কোনো দেশে বিক্রি করলেন, জি সেটা যদি জিসিসির মধ্যে হয়, জিসিসির ক্ষেত্রে আপনার আলাদা একটা রুলস আছে, আমরা সেটা নিয়ে পরে কথা বলবো। এখন আমরা নরমালি ধরে নেই যে এর বাইরে 0 রেটেড চার্জ হয় এক্সপোর্টগুলোকে। কিন্তু আপনাকে ডকুমেন্টেশন প্রুফ থাকতে হবে যেটা দ্বারা প্রমাণিত হয় যে আপনি এক্সপোর্ট করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি অনলাইনের মাধ্যমে সেল করেন বা নরমাল প্রসেসে সেল করেন, যে কোনোভাবে আপনি সেল করেন, ক্রস বর্ডার সেল হলে সেটাকে এক্সপোর্ট হিসেবে কাউন্ট করা হবে, ডকুমেন্টেশন প্রুফ শর্ত সাপেক্ষে, এবং সেটা 0 রেটেড হবে। আচ্ছা, আর বলা হয়েছে যে এখানে যে এটা হলো আয়ের ভ্যাটের কথা বললাম আমরা 0 রেটেড। আর কর্পোরেট ট্যাক্স কিভাবে প্রযোজ্য হবে? এটা হলো দ্বিতীয় পার্ট ছিল প্রশ্নের, আমার যদি ভুল না করে থাকি। দেখেন, কর্পোরেট ট্যাক্সটা আমাদের ভ্যাটের বিষয়টা আমরা জানলাম। কর্পোরেট ট্যাক্স হচ্ছে নেট প্রফিটের উপর প্রদান করতে হয়। এখন আমরা যদি 100% ই-কমার্সের মাধ্যমে বাইরে সেল করি, এক্সপোর্ট করি, তাহলে কি এটা 9% দিতে হবে কি দিতে হবে না?
এটা ডিপেন্ড করবে যে আপনি ই-কমার্স অনলাইন বিজনেসটা আপনার কোম্পানিটা কোথায়, এটা কি মেইনল্যান্ডে না ফ্রি জোনে। এখন আপনার কোম্পানি যদি ফ্রি জোনে হয়, ফ্রি জোনের ট্রিটমেন্টটা বা ফ্রি জোনের কর্পোরেট ট্যাক্সের ইমপ্লিকেশনটা একটু ব্যতিক্রমধর্মী। কেমন? সেক্ষেত্রে আপনি যদি 100% অনলাইনে দেশের বাইরে সেল করেন, তাহলে কি হবে সেটা? সেটা আপনার এক্সপোর্ট হিসেবে কাউন্ট হবে এবং আপনার ফুল ইনকামটা পূর্ণ ইনকামটা কোয়ালিফাইং ইনকাম হবে। আর কোয়ালিফাইং ইনকাম যদি হয় তাহলে আমরা জানি কর্পোরেট ট্যাক্স 0। আর যদি কোনো কারণে কোয়ালিফাইং ইনকাম না হয় তাহলে আপনার 3,75,000-এর উপরে যা আপনার নেট প্রফিট থাকবে তার উপর 9% কর্পোরেট ট্যাক্স দিতে হবে। এটা ফ্রি জোনের ক্ষেত্রে। আর মেইনল্যান্ডের ক্ষেত্রে আমরা জানি সহজ শর্ত যেটা, সেটা হলো নেট প্রফিট 3,75,000 পর্যন্ত আপনাকে 0 কর্পোরেট ট্যাক্স দিতে হবে। 3,75,000 দিরহামের উপরে যে পরিমাণে নেট প্রফিট হবে সেই নেট প্রফিটের উপরে আপনাকে 9% করে কর্পোরেট ট্যাক্স দিতে হবে। ধন্যবাদ। আচ্ছা, প্রশ্নটি যদি আমি বুঝে থাকি যে আমাদের উদ্যোক্তা ভাই এবং বন্ধু জানতে চাচ্ছেন যে আহ, তার যে কোম্পানিটি এটা ফ্রি জোনের মধ্যে পড়বে নাকি ফ্রি জোনের বাইরে, মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়বে কর্পোরেট ট্যাক্সের। আচ্ছা, কর্পোরেট ট্যাক্সের বিষয়টা যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনি ফ্রি জোনের ভেতরে যদি আপনার কোম্পানি হয় তাহলে তো ফ্রি জোন ক্যাটাগরিতেই পড়বেন যদি ফ্রি জোনের শর্ত আপনি পূরণ করতে পারেন। আর যদি আপনি ফ্রি জোনের বাইরে মেইনল্যান্ডে হন তাহলে মেইনল্যান্ড ক্যাটাগরিতে পড়বেন। এটা তো আপনি নিজেই বিচার করতে পারেন আপনার যে লাইসেন্সটি আছে সেটি আসলে ইকোনমিক ডিপার্টমেন্ট থেকে হয়েছে না কোনো নির্দিষ্ট ফ্রি জোন থেকে ইস্যু করা হয়েছে, সেটি দেখে নিলেই হবে। এটি ছাড়া যদি আপনার প্রশ্নটা এইভাবে আমরা বুঝি যে এটা কি জিরো রেটেড হবে নাকি এটা আপনি এক্সাম্পড হবে নাকি আপনার ট্যাক্সেবল হবে আপনার অ্যাক্টিভিটিগুলো, সেটা ডিপেন্ড করবে। আপনি যদি এক্সাম্পড প্রোডাক্টের ট্যাক্সেবল সাপ্লাই হয়, আপনার সাপ্লাই যদি ট্যাক্সেবল হয় তাহলে ট্যাক্স দিতে হবে। আর ট্যাক্স এক্সাম্পড প্রোডাক্ট নিয়ে বা পণ্য নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার ট্যাক্স এক্সাম্পড হবে। আর যদি আপনি এক্সপোর্ট করেন বা ফ্রি জোন হয়ে ডেজিগনেটেড জোনের ভেতরে শুধু বিজনেস করেন তাহলে কোয়ালিফাইং ইনকাম হবে, সেক্ষেত্রে 0 হবে। তো এই যে বিষয়টা বোঝার জন্য আমার মনে হয় আপনি ইন্ডিভিজুয়াল কনসালটেন্টকে আপনার ট্রেড লাইসেন্স কপিটা পাঠাতে পারেন এবং তার সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার বিজনেস অ্যাক্টিভিটি এবং বিজনেস এরিয়াটা কেমন বা মডেল অফ বিজনেস কেমন, তাহলে উনি আপনাকে সুন্দরভাবে একদম নির্ভুলভাবে বুঝিয়ে দিতে পারবে। ধন্যবাদ। আমাদের সংযুক্ত আরব আমিরাতে স্যালারি, আপনার যদি রেন্টাল ইনকাম হয় ব্যক্তিগত প্রপার্টির থেকে রেন্টাল ইনকাম এবং ডিভিডেন্ড, আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন সেই ইনভেস্টমেন্টের উপরে যদি ডিভিডেন্ড পেয়ে থাকেন, এগুলো কর্পোরেট ট্যাক্সের আওতায় বা কোনো রকম ট্যাক্সের আওতায় আসে না। আর এদেশে যেহেতু ইনকাম ট্যাক্স নাই এখন পর্যন্ত, সেহেতু স্যালারিটা আপনার একটা ব্যক্তিগত ইনকাম বা ব্যক্তিগত যে কোনো ইনকামের উপর আপনার কর্পোরেট ট্যাক্স, আপনার কোনো ইনকাম ট্যাক্স নাই। আচ্ছা, এখন যদি আপনি এটাকে প্রফিট উইথড্র হিসেবে দেখান, স্যালারি না নিয়ে প্রফিট উইথড্র হিসেবে দেখান, তাহলে কি না, প্রফিট উইথড্র হিসেবে দেখালেও সেটা আপনার ইনকাম, ওটার উপর কোনো ইনকাম ট্যাক্স নাই। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে প্রফিট উইথড্র আপনি করতে পারবেন তখনই যখন আপনার কোম্পানির কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করে আপনি বুঝতে পারবেন যে এইটা আপনার ট্যাক্স আফটার ট্যাক্স প্রফিট। যদি আফটার ট্যাক্সের আগে আপনি প্রফিটটা নিয়ে নেন তাহলে ট্যাক্স যে লাইবিলিটি আসে, যদি আসে, তাহলে সেটা কিন্তু আপনি পে করতে পারবেন না। আর আপনি যদি স্যালারি না নিয়ে প্রফিট নেন, স্যালারি একটা ডিডাক্টেবল এক্সপেন্স, যেটা ট্যাক্স নির্ধারণের আগে, কর্পোরেট ট্যাক্স নির্ধারণের আগেই এটাকে ডিডাক্ট করা হয় নেট প্রফিটের থেকে। আপনি যদি স্যালারি না নিয়ে নেট প্রফিট নেন, শুধু প্রফিটটা কিন্তু আপনার ডিডাক্টেবল ইনকাম না, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরেরটা আপনি নেট মানে প্রফিট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এক ধরনের লস হয়ে যাবে। আপনি যদি এখানে কাজ করেন, শ্রম প্রদান করেন, সময় দেন, তাহলে আপনার যথোপযুক্ত স্যালারি নেওয়াটাই আপনার জন্য উচিত। এবং সরকার এই ক্ষেত্রে কোনো নিষেধ করেননি। সরকার এই ক্ষেত্রে বলে দিয়েছেন যে আপনি নিতে পারেন স্যালারি। আপনি যেহেতু শ্রম দিচ্ছেন, আপনার কর্মচারীরা স্যালারি নিচ্ছে, তো আপনিও স্যালারি নেবেন, বাট সেই স্যালারিটা যথোপযুক্ত হতে হবে, লজিক্যাল হতে হবে এবং ঠিক হতে হবে, সঠিক হতে হবে, তো এবং সত্য হতে হবে, কারেক্ট হতে হবে। সেই স্যালারিটা আপনি নিলে কি হবে, আপনার প্রফিট থেকে, নেট প্রফিট থেকে সেটা ডিডাক্টেবল হবে, তাহলে আপনার কর্পোরেট ট্যাক্স যেটা
সেটা পে করতে আপনার তখন আর ঝামেলা থাকবে না। কিন্তু আপনি প্রফিট নিয়ে গেলেন, দেখা গেল সেই প্রফিটের মধ্যে ট্যাক্সের কিছু অংশ নিয়ে গিয়েছেন আপনি, তাহলে পরবর্তীতে ট্যাক্স প্রদান করা আপনার জন্য ঝামেলা হতে পারে। এজন্য যদি আপনি প্রতি মাসেই প্রফিট নিতে চান তাও নিতে পারবেন, কিন্তু প্রতি মাসে আপনার কর্পোরেট ট্যাক্স, ভ্যাট এগুলো ক্যালকুলেশনটা সঠিক থাকতে হবে, যে এই পরিমাণ ট্যাক্স ভ্যাট ক্যালকুলেশন হচ্ছে, এই পরিমাণ ট্যাক্স ভ্যাট রেখে বাকিটা আপনি আপনার প্রফিট হিসেবে নিয়ে নিতে পারেন। ধন্যবাদ। এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝতে হবে, বিকজ আমাদের অনেক উদ্যোক্তা ভাই বন্ধু রয়েছেন যাদের একাধিক কোম্পানি রয়েছে, এবং এই কোম্পানিগুলোর মধ্যে তারা মানে যে ট্যাক্স রুলস বা এফটিএ রুলস মেনটেন না করে অনেক সময় অনেক অ্যাক্টিভিটি করে থাকেন। আমি মনে করছি যে দুটো কোম্পানি তো আমার, কিন্তু আসলে কি আদতে এফটিএ বা গভর্নমেন্ট কি মনে করছে দুটো কোম্পানি আপনার, বা আপনি গভর্নমেন্টের দুটো কোম্পানি যে আপনার এটা মনে করানোর জন্য যে রুলসটা ফলো করা, যে প্রসেসটা ফলো করা, সেটা কি করেছেন? যদি না করে থাকেন তাহলে আপনার মনে করা দিয়ে গভর্নমেন্টের মনে করার সাথে যদি কোনো রকম বৈরিতা সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি জটিলতায় পড়তে পারেন। এই জন্য আমাদের গভর্নমেন্টের রুলস হচ্ছে যে দুটো কোম্পানি আপনার, এ প্রশ্ন যখন আপনি করেন বা আমরা জানি, তো দুটো কোম্পানি যে আপনার, দুটো কোম্পানির লিগ্যাল ফরমেশন কি? দুটো কোম্পানি কি সোল এস্টাবলিশমেন্ট, না দুটো কোম্পানির একটি সোল এস্টাবলিশমেন্ট একটি এলএলসি, না দুটো কোম্পানি একটি পার্টনারশিপ আর একটি এলএলসি? এই লিগ্যাল ফরমেশন এবং লিগ্যাল পার্টনারশিপ স্ট্রাকচার এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এটার প্রথম। দুটো কোম্পানি যদি সোল এস্টাবলিশমেন্ট হয়, তাহলে আপনার ভ্যাটের ইমপ্লিকেশন হচ্ছে যে আপনি, বা কর্পোরেট ট্যাক্সের ইমপ্লিকেশন হচ্ছে একটি কোম্পানি রেজিস্ট্রেশন করলেই হবে, বাকি কোম্পানিগুলো এনলিস্টেড হবে যদি সোল এস্টাবলিশমেন্ট হয়, 100% আপনার নামে হয়। আচ্ছা, এটা গেল একটা রুলস। 2 নাম্বার রুলস যদি হয় ভ্যাটের ক্ষেত্রে, যে আপনার বাকি কোম্পানি, দুটো কোম্পানি, একটি হচ্ছে পার্টনারশিপ আর একটি হচ্ছে এলএলসি, বা দুটোই এলএলসি বা দুটোই পার্টনারশিপ কোম্পানি আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স গ্রুপ করে নিতে পারেন। যদি এই দুটো কোম্পানির মধ্যে যে কোনো একজন, অর্থাৎ আপনার শেয়ার পার্সেন্টেজ একটা নির্দিষ্ট পরিমাণের বেশি থাকে, আর নির্দিষ্ট পরিমাণের বেশি না থাকলেও যদি আপনাকে এইখানে বোর্ড অফ রেজুলেশনের মাধ্যমে কন্ট্রোল দেওয়া হয় যে আপনি এটাকে পরিচালনা করবেন, সেক্ষেত্রে শেয়ার পার্সেন্টেজ কম থাকলেও আপনি ট্যাক্স গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যখন ট্যাক্স গ্রুপ করে ফেলবেন, তখন দুটো কোম্পানির মধ্যে ইন্টার কোম্পানি যে সমস্ত আপনার ইগুলো, লেনদেনগুলো বা ইনভয়েসিংগুলো, এগুলো সহজ হয়ে যাবে। তখন একটা টিআরএন এর আন্ডারেই সমস্ত কোম্পানি পরিচালিত হতে পারে, দুটো কোম্পানি পরিচালিত হতে পারে। এটা হলো ভ্যাটের ইমপ্লিকেশনটা বলা হলো। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে বিষয়টা এরকম না। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে যদি দুটো কোম্পানিকে গ্রুপ করতে হয়, তাহলে অবশ্যই একটি কোম্পানিতে আরেকটা কোম্পানির 95%-এর উপরে শেয়ার হোল্ড করতে হবে, কোম্পানিকে হোল্ড করতে হবে, আপনি হোল্ড করলে হবে না। দেখা গেল আপনি শিলা রহমান, দুটো কোম্পানি, আপনি এলএলসি, দুটো কোম্পানিতে আপনি 100% আপনার শেয়ার আছে, তাহলে দুটোকে কি আপনি কর্পোরেট ট্যাক্স গ্রুপ করতে পারবেন? পারবেন না। তাহলে কর্পোরেট ট্যাক্স গ্রুপের জন্য, যেহেতু কর্পোরেট, আপনার একটা কোম্পানি আরেকটা কোম্পানির 95% বা ততোধিক শেয়ার, তার চেয়ে অধিক শেয়ার হোল্ড করতে হবে, অধিক শেয়ারের মালিক হতে হবে ওই কোম্পানিকে। আমরা যেমন ন্যাচারাল পার্সন হিসেবে, আপনি যদি শেয়ার হোল্ড করেন তাহলে শিলা রহমান হচ্ছে ন্যাচারাল পার্সন, আর আপনার কোম্পানি যখন হোল্ড করবে তখন এটা ন্যাচারাল পার্সন থাকবে না, তখন লিগ্যাল পার্সন হবে, তাই না? তো লিগ্যাল পার্সনের 95% তার অধিক শেয়ার হোল্ড করবে যখন, তখন ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স গ্রুপ করা যেতে পারে। তো আশা করি এই স্বল্প আলোচনায় আপনাদের কিছুটা ধারণা হয়ে থাকবে যে কর্পোরেট ট্যাক্স গ্রুপ আর ভ্যাট গ্রুপ আমরা কিভাবে করতে পারি। আপনার দুটো কোম্পানির লিগ্যাল ফরমেশন জানা এবং শেয়ার পার্সেন্টেজ বা শেয়ার হোল্ডারদের স্ট্রাকচার জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে যে কোনো অভিজ্ঞ ট্যাক্স কনসালটেন্ট আপনাদেরকে ধারণা দিতে পারবে যে আপনারা এটাকে কিভাবে পরিচালনা করলে আপনাদের জন্য পরিচালনা সহজ হবে। ধন্যবাদ। ধন্যবাদ। উদ্যোক্তা ভাই বন্ধু যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে ওনার কোম্পানির অ্যাকাউন্টিং অডিটটা, বাৎসরিক যে অডিট আছে সেই অডিটটা উনি করাননি, অডিট করাননি আর কি। তো সেক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স ফাইল করার সময় কি সমস্যা হবে, বা প্রশ্নটা কি হতে পারে সমস্যা হবে কি না আদৌ? আচ্ছা, অডিট করানোটা ম্যান্ডেটরি না ততক্ষণ পর্যন্ত। তার আগে জানতে হবে যে আপনার কোম্পানিটা কি ফ্রি জোনের না মেইনল্যান্ডের। এখন ফ্রি জোনের
জন্য কর্পোরেট ট্যাক্স সাবমিশন করার জন্য অডিট করানোটা অ্যাকাউন্টিং অডিট করানোটা ম্যান্ডেটরি। কিন্তু আপনার মেইনল্যান্ডে যদি হয় এবং আপনার 50 মিলিয়নের নিচে আপনার টার্নওভার হয়, তাহলে কিন্তু আপনার ওই অডিট করানোটা ম্যান্ডেটরি না। তো এখন আপনি মেইনল্যান্ড আর ফ্রি জোন এটা বিচার করবেন প্রথমে, তারপর দেখবেন আপনার জন্য অডিট করানোটা ম্যান্ডেটরি কি না। এখন কথা হলো যে ম্যান্ডেটরি বা ম্যান্ডেটরি না এই কথাটা দূরে রেখে আপনার প্রশ্নের উত্তরে আসি যে আপনি অডিট করান না, এক্ষেত্রে কি সমস্যা হবে কিনা। অডিট করানোটা ম্যান্ডেটরি না, কিন্তু সঠিকভাবে অ্যাকাউন্টস মেইনটেইন করাটা ম্যান্ডেটরি। সঠিক ডকুমেন্টেশন আপনাকে সংরক্ষণ করাটা ম্যান্ডেটরি। সঠিকভাবে ক্যালকুলেশন করাটা ম্যান্ডেটরি। সঠিক তথ্য উপাত্ত পরিবেশন করাটা ম্যান্ডেটরি। ভুল, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো প্রকার ভুল, কোনো প্রকার ফলস এই ধরনের তথ্য দেয়া থেকে বিরত থাকাটা ম্যান্ডেটরি। তো আপনি যদি এগুলোর কোনোটাই ম্যান্ডেটরি না করে থাকেন তাহলে, এবং ম্যান্ডেটরি করণীয়টা করে থাকেন, তাহলে ঠিক আছে সম্পূর্ণ। অর্থাৎ তাহলে আপনার তথ্য উপাত্ত দিয়ে মিনিমাম কমপক্ষে একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করে, যেটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রিপেয়ার করা যায়, এবং ডিপ্রিসিয়েশনগুলো সঠিকভাবে ক্যালকুলেশন করা যায়, এবং আপনার যে অ্যাসেটগুলো আছে সেগুলোর ভ্যালুয়েশন ঠিকভাবে করা যায়, আপনার স্টকগুলোর ভ্যালুয়েশন সঠিকভাবে হয়ে থাকে, এটুকুই যথেষ্ট থাকবে কর্পোরেট ট্যাক্স ফাইল সাবমিশন করার জন্য। কোনো প্রকার সমস্যা হবে না, জটিলতা হবে না। বাট যে কাজগুলোই আপনি করছেন সেগুলোর সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনি সংরক্ষণ করবেন আগামী 7 বছরের জন্য। যে কোনো সময় এফটিএ বা ফেডারেল ট্যাক্স অথরিটি থেকে যদি এটি প্রুফ চায়, যেন আপনি পরিবেশন করতে পারেন। এই জন্য আমি আবারও বলছি, অ্যানুয়াল অডিট করাটা অনেক ক্ষেত্রে আপনার জন্য ম্যান্ডেটরি নাও হতে পারে। সেটা আপনি দেখে নেবেন যে আপনার অথরিটি কি, ফ্রি জোন না ইকোনমিক ডিপার্টমেন্ট, আর আপনার টার্নওভারটা কত। সবকিছু বিবেচনা করে যদি ম্যান্ডেটরি নাও হয়, এই যে উপরোক্ত বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো আপনি অবশ্যই স্মরণ রাখবেন, খেয়াল রাখবেন এবং সেইভাবে আপনার অ্যাকাউন্টসটাকে পরিচালনা করবেন। ধন্যবাদ।